নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের শোনাব প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প ঢাকার বাঙাল। ঢাকা কলেজ হইতে পরেশনাথ প্রথমে এমএ ও পরে বিএল পাশ করিয়া পঞ্জিকা মতে এক অতি শুভ দিনে ব্যবসা আরম্ভ করিবার জন্য ঢাকার বার লাইব্রেরিতে প্রবেশ করিয়াছিল। পরেশের পৈতৃক ভবন ঢাকা শহর হইতে কিছু দূরে কোনো গ্রামে, নৌকায় যাইতে 5-6 ঘণ্টা মাত্র লাগে। উকিল হইয়াও পরেশ প্রথমে নিজ স্বতন্ত্র বাসা করে নাই, কারণ তাহার হাতে এ পরিমাণ মজুদ টাকা ছিল না যে ওকালতির অনশনকাল কাটাইয়া ওঠে। তাই সে মেসের বাসাতে থাকিয়াই শেয়ারের ছক্কর গাড়ি আরোহণে আদালতে বাহির হইতে লাগিল। পরেশনাথের বয়স এ সময় 25 বৎসর মাত্র। গৌরবর্ণ যুবা, দিব্য সুঠাম চেহারা, পড়াশোনাও বেশ ভালো রকমই করিয়াছে এবং এখনো করিয়া থাকে। কিন্তু হইলে কি হইবে, সে যাহাকে বলে একটু মুখ চোরা। সকল প্রসঙ্গে সকলের সঙ্গে ফরফর করিয়া কথা বলা তাহার মোটেই আসে না। ইহাও একটা কারণ বটে। দ্বিতীয় কারণ, এখানে তাহার কোনো সহায় ছিল না। তাই পরেশ পসার জমাইতে পারিল না। পসার চুলায় যাউক, মাসে মাসে মাসিক বাসা খরচটা উপার্জন করাও তাহার পক্ষে কঠিন হইয়া দাঁড়াইল। সামান্য যাহা পুঁজি ছিল তাহা দেখিতে দেখিতে ফুরাইয়া গেল। তারপর বিধবা জননীর সামান্য সঞ্চয়ে হাত পড়িল। তারপর স্ত্রীর অলঙ্কারেও হাত পড়িতে আরম্ভ হইয়াছে। এইভাবে বছর 2 কাটিয়া গিয়াছে। বছরখানেক বার লাইব্রেরিতে ধর্ণা দিবার পর হইতেই ওকালতি ব্যবসার প্রতি পরেশের ঘৃণা ধরিয়া গিয়াছিল। ইহাও সে বিলক্ষণ বুঝিতে পারিয়াছিল যে তাহার প্রকৃতির মানুষের এ ব্যবসায় কোনোদিনই কোনো সুবিধা হইবে না। তাই সে একটা চাকরির সন্ধান করিতেছিল। বিজ্ঞাপন দেখিয়া নানা স্থানে দরখাস্ত করিয়াছিল, কিন্তু এ পর্যন্ত কোনো ফল দর্শে নাই। পরেশের ওকালতি জীবন 2 বৎসর পূর্ণ হইবার পর একদিন সংবাদপত্রে সে এক বিজ্ঞাপন দেখিল। কলিকাতাস্থ কোনো সম্ভ্রান্ত ও পদস্থ ব্যক্তির পুত্রগণকে পড়াইবার জন্য শিক্ষক প্রয়োজন। বেতন 50 টাকা মাত্র, কিন্তু বাসা খরচ লাগিবে না। প্রথম দর্শনে এ বিজ্ঞাপন পরেশনাথের নিকট তেমন লোভনীয় মনে হইল না। এমএ বিএল পাশ করিয়া শেষে ছিছি 50 টাকা বেতনের গৃহশিক্ষক, তাও কোনো করদ রাজা মহারাজার গৃহেও নয়, একজন সম্ভ্রান্ত ও পদস্থ ভদ্রলোকের গৃহে। কিন্তু পরদিন 7-5 ভাবিয়া সে একখানা দরখাস্ত ঝাড়িয়াই দিল। ভাবিল, হইবে না সে তো জানাই আছে। কত দরখাস্ত তো করা গেল, হলো কি কোনোটা? যাক, দেখাই যাক না, 2 পয়সা বই তো নয়। ইহা ডাক মাসুল বৃদ্ধির পূর্বের ঘটনা। এ দরখাস্তের কিন্তু জবাব আসিল। হইল ঠিক বলা যায় না, হইলেও হইতে পারে। ভবানীপুরের ঠিকানা দিয়া রায় বাহাদুর খেতাবধারী এক ভদ্রলোক চিঠি লিখিয়াছেন। আপনার সহিত সাক্ষাতে কথাবার্তা কহিতে ইচ্ছা করি। আপনি আসিয়া আমার সহিত আগামী শুক্রবার বেলা 10টার মধ্যে দেখা করুন। যদি আপনি মনোনীত না হন, তবে আপনার যাতায়াতের ইন্টার ক্লাসের ভাড়া আমি দিব। এ পত্র পড়িয়া পরেশ চটিয়া গেল। সে আপন মনে বলিতে লাগিল, হ্যাঁ, ভারী তো চাকরি, তাও আবার জাঁকড়ে। রায় বাহাদুর হৃদয়নাথ চ্যাটার্জি, কে হে তুমি সম্ভ্রান্ত ও পদস্থ ব্যক্তি? তোমার নামও তো কখনো শুনিনি জীবনে। ভেবেছিলাম হয়তোবা রবীন্দ্র ঠাকুর, কি জগদীশ বোস, কি প্রদ্যুৎ কুমার, কি দিকপাতিয়া, এইরকম কেউ একজন নামজাদা লোকের বিজ্ঞাপন। তা নয়,
হৃদয়নাথ চ্যাটার্জি। ঘোড়ার ডিম যাবে। পরদিন ডাকে পরেশ তার স্ত্রীর নিকট হইতে একখানি পত্র পাইল। সে লিখিয়াছে, জমিদারের গোমস্তা খাজনার জন্য বড়ই বিরক্ত করিতেছে। খোকার গোয়ালার দুধের দামও 3 মাসের বাকি। সে বলিয়াছে, অন্তত 1 মাসের টাকা শোধ না করিলে সে দুধ বন্ধ করিবে। অতএব গোটা 20 টাকা না হইলেই চলে না, ইত্যাদি। এই পত্র পড়িয়া পরেশের মনটা খারাপ হইয়া গেল। ভাবিল, দূর হোক ছাই, এরকম করে আর কতদিন চলবে? অত মান অপমানের হিসেব করতে গেলে চলে না। যাই, মহাসম্ভ্রান্ত ও মহাপদস্থ এই অজ্ঞাতনামা রায় বাহাদুরের তাঁবেদারি করিকে। মাস গেলে 50 টাকা পাবো তো, বাসা খরচ লাগবে না। নিজের কাপড় জুতো সে আর কতই। বাড়িতে মাসে মাসে যদি 20 টাকাও মানি অর্ডার করে পাঠাই, তাহলেই তারা বেশ স্বচ্ছন্দে থাকতে পারবে। যাই দেখি মহামতি চাটুর্য মশাই আমায় মনোনীত করেন কিনা। কিন্তু টাকা কোথায়? বাড়িতে 20 টাকা এবং কলিকাতার পাথেয় স্বরূপ অন্তত 20 টাকা। এই 40 টাকা এখনই প্রয়োজন। শ্বশুর দত্ত 1 ছোড়া সোনার চেন তাহার ছিল। ইতিপূর্বে স্ত্রীর অলঙ্কার সে বিক্রয় করিয়াছে, কিন্তু এটিকে বিক্রয় করে নাই। কারণ পেটে অন্ন থাকুক আর নাই থাকুক, তদুপরি সোনার চেন ঝুলাইয়া আদালতে না গেলে উকিলের মর্যাদা থাকিবে কেন? সেই চেন ছড়াটি বিক্রয় করিয়া বাড়িতে 20 টাকা পাঠাইয়া দিয়া বাকি অর্থ সঙ্গে লইয়া পরেশ কলিকাতা যাত্রা করিল। শিয়ালদহে নামিয়া পান্থনিবাস নামক হোটেলে নিজের বাক্স ও বিছানা রাখিয়া চা খাইয়া পরেশ ভবানীপুর যাত্রা করিল। নির্দিষ্ট ঠিকানায় গিয়া দেখিল, বাড়িটি বড় মানুষী ধরনের বটে। ফটকে কাঠের চেয়ারের উপর ভোজপুরি দারোয়ান গর্বিতভাবে বসিয়া আছে। ব্যাটা যেন লাট। ইহা দেখিয়া পরেশ সেখানে দাঁড়াইল না। অল্প দূরে রাস্তার মোড়ে একটা পানের দোকান ছিল। সেখানে গিয়া 1 পয়সার মিঠা খিলি কিনিল। 1.5 পয়সা দিয়া একটা কাঁচি সিগারেট কিনিয়া তাহা ধরাইয়া পানওয়ালাকে জিজ্ঞাসা করিল, এই যে বড় বাড়ি, ফটকে দারোয়ান বসে আছে, ও বাড়ি কার হে? পানওয়ালা বলিল, জানেন না বাবু, উনি রায় বাহাদুর হৃদয় বাবু। ওই যে চিড়িয়াখানার কাছে ছোটলাট সাহেবের কুঠি আছে না, উনি সেই কুঠির ম্যানেজার, মস্ত লোক। ও বলিয়া পরেশনাথ ধীর পদে সেই বাড়ির দিকে ফিরিয়া আসিয়া দারোয়ান হস্তে রায় বাহাদুরের চিঠিখানি পাঠাইয়া দিল। ক্ষণকাল পরেই তাহার ডাক পড়িল। পাজামা স্যুট পরিয়া রায় বাহাদুর ড্রয়িং রুমে বসিয়া গুড়গুড়িতে তামাক সেবন করিতে করিতে খবরের কাগজ পড়িতেছিলেন। চোখে সোনার চশমা, বয়স তাহার 50-এর উপরে উঠিয়াছে। দেহখানি স্থূল, বর্ণটি খুব উজ্জ্বল শ্যাম, প্রায় গৌরবর্ণ বলিলেই হয়। পরেশনাথ প্রবেশ করিতেই তিনি তাহার সহিত শেক হ্যান্ড করিয়া বলিলেন, বসুন। পরেশ বসিলে রায়বাহাদুর তাহার প্রতি নিবিষ্ট মনে কিছুক্ষণ চাহিয়া রহিলেন। তারপর কথাবার্তা আরম্ভ হইল। রায়বাহাদুর পরেশের আবেদনপত্রখানি বাহির করিয়া তাহার উপর একবার চোখ বুলাইয়া জিজ্ঞাসা করিলেন, আপনি MA BL পাশ করেছেন, ঢাকাতে প্র্যাকটিস করেন লিখেছেন। বিশেষ সুবিধা হয়নি তা অবশ্য বুঝতেই পারছি, কিন্তু তাহলেও 50 টাকা মাইনেতে কি আপনার চলবে? এতে কি আপনি সন্তুষ্ট থাকতে পারবেন? পরেশ সবিনয়ে উত্তর করিল, আগে তা পারব, কেননা আমার অভাব কম। ও, সে ভালো বলিয়া রায়বাহাদুর গুড়গুড়ির নলটায় 2-4 টান দিলেন। পরে জিজ্ঞাসা করিলেন, আমি 24 ঘন্টার লোক চাই, এখানে আপনার থাকতে কোনো অসুবিধা হবে না তো? পরেশ বলিল,
আগে অসুবিধে হবে কেন? আমি যদি আপনাকে মনোনীতই করি তবে আপনি জয়েন করতে পারেন? যবে বলেন। একবার আমায় ঢাকায় যেতে হবে, সেখানকার বাসা তুলে দিয়ে দেশে গিয়ে মার সঙ্গে একবার দেখা করেই চলে আসতে পারি। দেশে আপনার মা আছেন বুঝি? আচ্ছা বেশ, যতগুলি দরখাস্ত এসেছিল তার মধ্যে থেকে বেছে বেছে আমি যাদের ডেকেছিলাম তাদের প্রায় সকলেরই সঙ্গেই দেখা করা হয়ে গেছে। আপনি আজ এলেন, আর দুজন মাত্র বাকি। তাঁদের কাল ডেকেছি। তাঁদের সঙ্গে দেখা হয়ে গেলেই পরশু আমি স্থির করব কাকে এ পদ দেব। আপনি কি করবেন? এ দুদিন কি কলকাতাতেই অপেক্ষা করবেন? পরেশ বলিল, আপনি যা বলেন। আমি তবে আপনাকে স্পষ্টই বলি, পূর্বে যতগুলি লোক এসেছিলেন তাঁদের সকলের চেয়ে আপনাকেই আমি বেশি যোগ্য মনে করি। কাল যে দুজনের আসবার কথা আছে তাঁদের অবশ্য এখনো দেখিনি। এই সময় একটি 12-13 বৎসরের সুন্দরী মেয়ে, অঙ্গে তার ইংরেজি ফ্রক, রুখু এলো চুল ফিতায় বাঁধা, লাফাইতে লাফাইতে সেই ঘরে প্রবেশ করিল এবং আগন্তুকের প্রতি দৃকপাত না করিয়া রায় বাহাদুরের গলাটি জড়াইয়া অনুচ্চস্বরে বলিল, ড্যাডিমণি, আজ তো ফান ফ্রাইডে, আজকে আমরা বায়োস্কোপে যাব? পরেশ মনে মনে বলিল, মনোজা, ধীরে কেষ্ট মেয়েটা রকম দেখো, আবার ড্যাডিমণি, ইঙ্গবঙ্গ এই জন্যেই বলে বোধ হয়। রায়বাহাদুর কন্যার পৃষ্ঠে আদরের মৃদু আঘাত করিতে করিতে বলিলেন, যাবি তো পাগলি? মেয়ে মহা আনন্দে নাচিতে নাচিতে প্রস্থান করিল। রায়বাহাদুর বলিলেন, দুদিন আপনি থেকেই যান না, আপনার বাসার ঠিকানাটা দিয়ে যান। পরশু রবিবার সকালেই যা হোক একটা কিছু খবর আপনাকে পাঠাবো। যদি অন্য লোককেই অ্যাপয়েন্ট করি, আপনার রাহা খরচের টাকা পাঠিয়ে দেব, নয়তো আপনাকে ডেকে পাঠাবো। পরেশ বলিল, আগে কোনো বাসা তো এখনো ঠিক করিনি, যদি বলেন তো পরশু। আচ্ছা, তাহলে পরশু সকালে একবার এই সময় এসে খবরটা নেবেন। বলিয়া রায়বাহাদুর দাঁড়াইয়া উঠিয়া পরেশের দিকে হস্ত প্রসারণ করিলেন। পরেশ ভয়ে ভয়ে তাহার সহিত করমর্দন করিয়া বাহির হইয়া গেল। রায়বাহাদুর তখন টেলিগ্রামের ফর্ম লইয়া তাহার পরিচিত ঢাকার কোনো প্রবীণ উকিলকে এই মর্মে একটি জবাবি তার করিলেন, জুনিয়র উকিল পরেশ ব্যানার্জি কি চরিত্রের লোক? আমার সন্তানদের গৃহশিক্ষক হইবার সে উপযুক্ত কিনা? তার লেখা হইলে রায়বাহাদুর ঘণ্টা বাজাইলেন। আর্দালি আসিল, তখনই সে তার রওনা হইয়া গেল। অপরাহ্নকালে তারের জবাব আসিল, ওই যুবক অতি সচ্চরিত্র, সর্বাংশে উপযোগী। এই উত্তর যখন আসিল, রায়বাহাদুর তখন তাহার কর্মস্থানে ছোট লাট সাহেবের কুঠি বেলভেডিয়ারে। পানওয়ালা বর্ণিত ম্যানেজার তিনি নহেন, তিনি বেলভেডিয়ারের ইঞ্জিনিয়ার। বহুকাল সরকারি পূর্ত বিভাগে কর্ম করিয়া এই কয় বৎসর তিনি বেলভেডিয়ারের ইঞ্জিনিয়ার হইয়াছেন। লোকে বলে ইনি ছোট লাট সাহেবের অত্যন্ত প্রিয় পাত্র। লাট সাহেবের পত্নী তো চ্যাটার্জি না হইলে এক মুহূর্ত চলে না। নেকলেস মেরামত করাইতে হইলে চ্যাটার্জিকেই হ্যামিল্টনের বাড়ি গিয়া বসিয়া থাকিতে হয়। চ্যাটার্জি বলরুম সাজাইয়া না দিলে তাঁর নৃত্যোৎসব সম্পন্ন হয় না। রবিবার প্রভাতে রায়বাহাদুর ভবনে আসিয়া পরেশ শুনিল তাহাকেই মনোনীত করা হইয়াছে। 7 দিন পরে আসিয়া কর্মে প্রবৃত্ত হইবে এই করারে সেই দিনই সে ঢাকা রওনা হইল। যথাসময়ে পরেশ আসিয়া নূতন কর্মে প্রবৃত্ত হইল। ছাত্র দুইটি তার বেশ বাধ্য। বড়টির নাম সুবোধ, ছোটটির নাম সুশীল। পড়াশোনাতেও মন আছে।
সুবোধ স্কুলে যায়। সুশীল এখনো স্কুলে ভর্তি হয় নাই, বাড়িতেই পড়ে। রায়বাহাদুরও পরেশের কর্মকুশলতায় তার উপর খুশি। ছাত্রগণকে পড়াইবার অবসরকালে রায়বাহাদুরের লাইব্রেরি হইতে বহি লইয়া পরেশ তাহার অধ্যয়ন তৃষ্ণা মিটাইতে থাকে। মাঝে মাঝে রায়বাহাদুরের সহিত নানা প্রসঙ্গে তাহার আলোচনা হয়। রায়বাহাদুর তাহার বিদ্যার পরিচয় পাইয়া ক্রমশ তাহার প্রতি শ্রদ্ধা সম্পন্ন হইয়া উঠিতে লাগিলেন। আহারাদির ব্যবস্থা ভালো, ইহাদের ব্যবহার ভালো, অর্থ চিন্তা নাই। পরেশ বেশ আরামেই দিন কাটাইতে লাগিল। এইরূপে ৩-৪ মাস কাটিবার পর হঠাৎ রায়বাহাদুরের কনিষ্ঠ পুত্র সুশীলের ২-১টা কথায় তাহার মনটা বড় আন্দোলিত হইয়া উঠিল। সুশীল একদিন অপরাহ্নে, তার দাদা তখনও স্কুল হইতে ফিরে নাই, হঠাৎ জিজ্ঞাসা করিল, আচ্ছা স্যার, ডেপুটি কাকে বলে? পরেশ বলিল, ডেপুটি? ডেপুটি ম্যাজিস্ট্রেট বোধ হয়, তাঁরা মফস্বলে হাকিমি করেন। হাকিমি কি স্যার? এই তাঁরা অপরাধীদের বিচার করেন, লোককে জেলে দেন। বালক বলিল, ও আচ্ছা স্যার, আপনার ডেপুটি হতে ইচ্ছে করে? পরেশ বলিল, ফেলে তো বেঁচে যাই। কেন, ডেপুটিদের অনেক মাইনে বুঝি? হ্যাঁ, মাইনে বেশি, মান সম্ভ্রমও খুব। বালক বলিল, আচ্ছা স্যার, আপনার কি বিয়ে হয়েছে? বালকের মুখে এই অপ্রত্যাশিত প্রশ্নে পরেশ কৌতুক অনুভব করিয়া বলিল, কেন বলো দেখি? সুশীল বলিল, ডেপুটি হতে আপনার খুব ইচ্ছে বলছেন, কিন্তু যাদের বিয়ে হয়েছে তারা তো আর ডেপুটি হতে পারে না, তাই জিজ্ঞাসা করছি। এই কথা শুনিয়াই পরেশ বুঝিতে পারিল, বালকের এই উক্তির অন্তরালে একটা কিছু রহস্য লুক্কায়িত আছে। সে সাবধান হইল এবং বালকের প্রশ্নের উত্তর না দিয়া বলিল, যাদের বিয়ে হয়ে গেছে তারা ডেপুটি হতে পারে না, তোমায় কি বললে? বালক বলিল, আমায় কেউ বলেনি। কাল রাত্রে আমরা যখন ঘুমোচ্ছিলাম, বাবা মা শুয়ে যেসব কথা বলা বলি করছিলেন, তাই থেকেই আমি বুঝতে পেরেছি যে যাদের বিয়ে হয়ে গেছে তাদের আর ডেপুটি হবার জোটই নেই। পরেশ হাসিয়া বলিল, ঘুমোচ্ছিলে তো বাবা মার কথা শুনলে কি করে? বালক বলিল, সবটা কি ঘুমোচ্ছিলাম? একটু একটু ঘুমোচ্ছিলাম, একটু একটু জেগেও ছিলাম। পরেশ নির্লিপ্তভাবে জিজ্ঞাসা করিল, কি বলছিলেন তারা? মা বলছিলেন, পরেশ ছেলেটি তো দেখতে শুনতে বেশ, স্বভাবটিও ভালো, ওর বিয়ে হয়ে গেছে কিনা খোঁজ নাও না। যদি না হয়ে থাকে, লাট সাহেব তো তোমার হাত ধরা, তুমি কি আর ওকে একটা ডেপুটি করে দিতে পারো না? বাবা বললেন, তা পারবো না কেন, বোধ হয় পারি। আচ্ছা, কাল পরেশকে জিজ্ঞাসা করব। পরেশ বলিল, আর কি বলছিলেন তারা? বালক বলিল, আরও বাবা কি কি বললেন আমি ভুলে গেছি স্যার। শুনিয়া পরেশ হাসিতে লাগিল। এই সময় আয়া দুধ খাইবার জন্য সুশীলকে ডাকিতে আসিল। সুশীল ভিতরে চলিয়া গেল। পরেশ আপন মনে কথাগুলি আলোচনা করিতে লাগিল। প্রথম নম্বর, বাড়িতে একটি বিবাহযোগ্য কন্যা বর্তমান। দ্বিতীয়ত, পরেশ তাহাদের স্বজাতি ও স্বঘর, এবং সে যে বিবাহিত এ কথা কোনোদিন প্রকাশ করে নাই। কেহ তাহাকে জিজ্ঞাসা করে নাই বলিয়াই প্রকাশ করিবার প্রয়োজন হয় নাই। তৃতীয়ত, রায়বাহাদুরের জামাতার জন্য একজন পদস্থ ব্যক্তির প্রয়োজন। 50 টাকা বেতনের গৃহশিক্ষক হইলে চলিবে কেন? যতই সে ভাবিয়া দেখে, ততই তাহার মনের বিশ্বাস দৃঢ়তর হয় যে তাহাকে জামাই করিবার অভিপ্রায়েই
রায়বাহাদুর দম্পতি গত রাত্রে ওই প্রকার কথোপকথন করিয়াছিলেন। সেই দিনই রাত্রি ভোজনের পর রায়বাহাদুর খোলা বারান্দায় ইজি চেয়ারে বসিয়া ধূমপান করিতে করিতে পরেশকে ডাকাইয়া পাঠাইলেন। পরেশ আসিলে বলিলেন, বসো হে, একটু কথাবার্তা কওয়া যাক। পরেশ বসিল। প্রথমে দুই একটা অবান্তর কথার পর রায়বাহাদুর জিজ্ঞাসা করিলেন, বাড়ির চিঠিপত্র পাও? সবাই ভালো আছেন তো? আগে হ্যাঁ। বাড়িতে তোমার কে কে আছেন বলছিলে? আগে আমার বিধবা মা আছেন, একটি ছোট বোন আছে। বিধবা জ্যাঠাইমা আছেন, তাঁর একটি ছেলে আছে, বছর 12-13। আজও বিবাহ করনি নাকি? পরেশের বুকটি দূর দূর করিয়া উঠিল, কিন্তু সে তৎক্ষণাৎ স্পষ্ট স্বরে মিথ্যা বলিল, আগে না। কেন? তার কারণ? আগে নিজে ভালো রকম উপার্জন করতে পারার পূর্বে বিবাহ করাটা উচিত মনে করি না, সেই জন্যই করিনি, অন্য কোনো কারণ নেই। কথাটা শুনিয়া রায়বাহাদুর খুশি হইলেন। সেদিন এ প্রসঙ্গে আর অধিক কথা চালাইলেন না। দিন 5-6 আর কোনো কথা এ সম্বন্ধে উঠিল না। ইহাতে পরেশ একটু হতাশ হইয়াই পড়িল। কিন্তু 7ম দিনে রাত্রি 10টার সময় রায়বাহাদুর তাহাকে তলব করিলেন। আজ স্পষ্ট কথা। রায়বাহাদুর বলিলেন, দেখো পরেশ, আজ আমি তোমার কাছে একটি প্রস্তাব করব। বিষয়টি একটু কি বলে গিয়ে ডেলিকেট। ইচ্ছা হয় আজই তুমি উত্তর দিও, কিংবা যদি ভেবে চিনতে দেখতে চাও, আজই তোমার উত্তর আমার আবশ্যক নেই। ভেবে চিনতে দেখে 2 দিন পরেই তুমি আমায় বলো। রায়বাহাদুর ইজি চেয়ারে একটু উচ্চ হইয়া উঠিয়া বসিয়া বলিলেন, আমার মেয়ে সুনীতিকে তুমি তো দেখেছ, ডায়োসিজনে পড়ছে, এবার ম্যাট্রিক পরীক্ষা দেবে, তাও বোধহয় শুনেছ। ওর বিবাহ দেবার জন্য গিন্নি কিন্তু বড়ই ব্যস্ত হয়ে উঠেছেন। যেখানে সেখানে পাত্র দেখা হলো, কোথাও তেমন পছন্দ হলো না। তোমায় গিন্নি কি সুনজরে দেখেছেন জানি নে, ওর ভারী ইচ্ছে হয়েছে তোমার হাতেই সুনীতিকে সমর্পণ করেন। বলিয়া রায়বাহাদুর নীরব হইলেন। পরেশও লজ্জিতভাবে মাথাটি হেঁট করিয়া নীরবে বসিয়া রহিল। প্রায় 1 মিনিট পরে রায়বাহাদুর আবার বলিতে লাগিলেন, সুনীতিকে তোমার পছন্দ কিনা জানি না, আর তোমার মা বেঁচে রয়েছেন, তাঁরও মতামত নেওয়া অবশ্য দরকার। আর একটা কথা বলে রাখি, যদি অন্য বাধা না থাকে, তবে তুমি সেদিন যে বাধার কথা উল্লেখ করছিলে, যে উপার্জনক্ষম না হলে তুমি বিবাহ করবে না, সে বিষয়ের একটা ব্যবস্থা আমি করতে পারব। তুমি বোধহয় জানো যে লাট সাহেব আমায় বিশেষ অনুগ্রহ করেন। তাকে ধরে তোমার একটা কিনারা আমি করে দিতে পারবো বোধহয়। পরেশ প্রায় জড়িত স্বরে ধীরে ধীরে উত্তর করিল, আগে আপনি যা বললেন এই তো আমার আশার অতীত, পরম সৌভাগ্যের বিষয়। তবে মাকে একবার জিজ্ঞাসা করা দরকার, তাঁর মত না নিয়ে। রায়বাহাদুর বাধা দিয়া বলিলেন, সে তো নিশ্চয়ই, আমি তো তা আগেই বলেছি। তুমি তাকে চিঠিতে সব কথা লেখো, কিংবা না হয় বাড়িই যাও, মুখে তাকে সব কথা বলো। আর তিনি যদি মেয়ে দেখতে চান, তাকে সঙ্গে করেও এখানে আনতে পারো। পরেশ বলিল, আগে সেই বোধহয় ভালো হবে। বেশ, তবে তাই যাও। কথাটা পাকা হয়ে গেলেই তোমাকে আমি লাট সাহেবের কাছে নিয়ে যেতে চাই। পরেশ কি বলিবে স্থির করিতে না পারিয়া কেবলমাত্র বলিল, আগে আপনার যথেষ্ট অনুগ্রহ। পরদিনই সন্ধ্যার ট্রেনে
পরেশ ঢাকা যাত্রা করিল। এখানে চাকরি করিতে করিতে আরো 2 বার সে বাড়ি গিয়াছিল। শিয়ালদহে গিয়াছিল ভাড়াটিয়া অশ্বযান। এবার রায়বাহাদুরের নিজের মোটর গাড়ি তাহাকে স্টেশনে পৌঁছিয়া দিয়া আসিল। গত 2 বার বাড়ি যাইতে নিজ পকেট হইতে তাহাকে কষ্ট সঞ্চিত অর্থ বাহির করিতে হইয়াছিল। এবার উল্টা কিছু লভ্য হইল। রায়বাহাদুর শতপ্রবৃত্ত হইয়া তাহাকে 2য় শ্রেণীতে যাতায়াতের ভাড়া দিয়াছিলেন। পরেশ কিন্তু শিয়ালদহে গিয়া ইন্টার ক্লাসের টিকিটই খরিদ করিল। 5 দিন পরে পরেশ বাড়ি হইতে ফিরিয়া আসিয়া সংবাদ দিল, তার মা জ্যাঠাইমা উভয়ই এ বিবাহে মত দিয়াছেন এবং বলিয়াছেন, আমরা এখন বৌমাকে দেখব না। অদিনে অক্ষণে কি দেখতে আছে? বিয়ের পর যখন বউ বরণ করে ঘরে তুলব, সেই সময় মুখ দেখব। এখন হইতে গৃহিণী আহারাদি ও অন্যান্য বিষয়ে পরেশকে আরও বেশি যত্ন করিতে লাগিলেন। লাট সাহেবের নিকট উপস্থিত হইবার উপযুক্ত পোশাক রায়বাহাদুর নিজ ব্যয়ই করাইলেন। তাহাকে লইয়া গিয়া নিজ হবু জামাই বলিয়া পরিচয় করাইয়া দিলেন লাট সাহেবের সঙ্গে। লাট সাহেব সহাস্য বদনে পরেশের সহিত করমর্দন করিয়া তাহার সহিত কথাবার্তা কহিলেন। বিদায় গ্রহণকালে পরেশের সাক্ষাতেই তিনি রায়বাহাদুরকে বলিলেন, বেশ উজ্জ্বল বুদ্ধি যুবক, দেখি আমি উহার জন্য কি করিতে পারি। মাসখানেকের মধ্যেই বার্ষিক ডেপুটি মনোনয়নের সময় উপস্থিত হইল। গেজেট হইবার পূর্বেই পরেশ জানিতে পারিল, শিক্ষানবিশ ডেপুটিদের তালিকায় তাহার নাম উঠিয়াছে এবং আলিপুর আদালতে তাহাকে কর্মশিক্ষা করিতে হইবে। কিছুদিন পরেই ধরা চূড়া বাঁধিয়া পরেশ আদালতে যাইতে আরম্ভ করিল। রায়বাহাদুর গৃহেই এখনো সে বাস করে এবং পূর্বমতই তাহার পুত্রগণের শিক্ষকতা করিয়া থাকে। সুনীতি আর তাহার সামনে বড় আসে না, যদিও এখনো সে ফ্রক ছাড়িয়া শাড়ি ধরে নাই এবং ডায়োসিজনের গাড়িতে নিয়মিতভাবে স্কুলে যায়। তথাপি বরকে লজ্জা করিবার বংশানুক্রমিক প্রথা সে পরিত্যাগ করিতে পারিল না। এপ্রিল মাসে সুনীতির ম্যাট্রিক পরীক্ষা হইবে। মে মাসে পরেশের ডেপুটি পদে পাকা হইবার কথা। তাই জ্যৈষ্ঠ মাসের শেষাশেষি বিবাহ হইবে, এইরূপই প্রায় স্থির আছে। সুনীতির পরীক্ষা হইয়া গেল। লিখিয়াছে ভালো, পাস সে নিশ্চয়ই হইবে। জ্যৈষ্ঠ মাসে প্রারম্ভে কিন্তু হঠাৎ এক অঘটন ঘটিল। বেলভেরিয়ারে রায়বাহাদুরের নিকট টেলিফোনে সংবাদ গেল, এজলাসে বসিয়া কাজ করিতে করিতে হঠাৎ পরেশের ফিট হইয়াছিল। চেয়ার শুদ্ধ হুড়মুড় করিয়া সে পড়িয়া যায়। ভবানীপুরের ডাক্তার যতীন ঘোষ সেদিন ঘটনাক্রমে কোনো মোকদ্দমার সাক্ষী স্বরূপ আদালতে উপস্থিত ছিলেন। খাস কামরায় লইয়া গিয়া তিনিই রোগীর চিকিৎসা ও শুশ্রূষা করিতেছেন। শুনিয়া রায়বাহাদুরের মাথায় তো বজ্র ভাঙিয়া পড়িল। তিনি তৎক্ষণাৎ মোটর ছুটাইয়া আদালতে গেলেন। পরেশ তখন কতকটা সুস্থ হইয়া চেয়ারে বসিয়াছেন। ডাক্তারবাবু তাহার নাড়ি পরীক্ষা করিতেছেন। রায়বাহাদুর জিজ্ঞাসা করিলেন, ব্যাপার কি ডাক্তারবাবু? ডাক্তারবাবু রায়বাহাদুরকে চোখ টিপিয়া বলিলেন, বিশেষ কিছু নয়, বড় গরমটা পড়েছে কিনা তাই ফিট হয়েছিল। এখন বিশেষ কোনো আশঙ্কা আছে কি? না, উপস্থিত কোনো আশঙ্কা নেই। রায়বাহাদুর পরেশকে এবং ডাক্তারকে লইয়া মোটরে তুলিয়া লইয়া বাড়ি আসিলেন। পরেশকে বিছানায় শোয়াইয়া তাহার শুশ্রূষার ব্যবস্থা করিয়া ডাক্তারকে আড়ালে লইয়া গিয়া জিজ্ঞাসা করিলেন, কি হে, ব্যাপার কি বলো দেখি? ডাক্তারবাবু মুখ গম্ভীর করিয়া বলিলেন, ব্যাপার গুরুতর। এ যে সে মূর্ছা নয়, মৃগী রোগ। হ্যাঁ, বলো কি? বলিয়া রায়বাহাদুর সেখানেই হতাশভাবে বসিয়া পড়িলেন। জড়িত স্বরে বলিলেন, তবে তো যে কোনো সময়ে হঠাৎ, আগে হ্যাঁ, হঠাৎ মৃত্যু হতে পারে।
ঔষধাদির ব্যবস্থা করিয়া দিন দুই সম্পূর্ণ বিশ্রাম করিতে উপদেশ দিয়া ভিজিটের টাকাগুলি লইয়া ডাক্তারবাবু প্রস্থান করিলেন। পরদিন প্রাতে পরেশকে দেখিতে আসিয়া রায়বাহাদুর জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ বাবা, আর কি কখনো এরকম ফিট তোমার হয়েছিল, না এই প্রথম? পরেশ ক্ষীণ স্বরে বলিল, আগে আরও দুবার হয়েছিল। শেষবার এখানে দিন কতক আসবার আগেই বার লাইব্রেরিতে বসে অন্য জুনিয়র উকিলদের সঙ্গে তাস খেলছিলাম, হঠাৎ মূর্ছিত হয়ে পড়ি। আর প্রথমবার, সেবার আমি বিএ পাশ করে দেশে গেছি, একটা বিয়েতে নেমন্তন্ন খেতে বসেছিলাম, খেতে খেতেই ফিট হয়। রায়বাহাদুর মুখখানি গম্ভীর করিয়া বসিয়া রহিলেন। তারপর উঠিয়া বাড়ির মধ্যে গেলেন। গৃহিণী স্বামীর মুখে পরেশ সম্বন্ধে ডাক্তারের মন্তব্য গত কল্যই শুনিয়াছিলেন। এখন তার আরও দুইবার মূর্ছা হওয়ার ইতিহাস শুনিয়া বলিলেন, ওগো, তুমি অন্য পাত্র দেখো, ও ছেলেকে কিছুতেই আমি মেয়ে দেব না। পরেশ সুস্থ হইয়া আবার আদালতে বাহির হইতে লাগিল। রায়বাহাদুর একদিন অবস্থা বুঝিয়া মিষ্ট কথায় স্নেহপূর্ণ ভাষায় তাহার পূর্ব প্রস্তাব প্রত্যাহার করিয়া লইলেন। পরেশ দুঃখিতভাবে বলিল, আগে আমি নিজেই আপনাকে জানাবো ভেবেছিলাম। যতীনবাবু ডাক্তারও আমাকে বলেছেন এই অবস্থায় বিবাহ করা কিছুতেই আমার উচিত নয়। এই কথোপকথনের অল্পদিন পরেই পরেশের বদলির সংবাদ গেজেটে প্রকাশিত হইল। ভিতর ভিতর রায়বাহাদুরই কল টিপিয়াছিলেন সন্দেহ নাই। রায়বাহাদুর অন্য পাত্রে কন্যা সম্প্রদান করিলেন। ছেলেটি শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পড়িতেছিল। শাঁসালো শ্বশুর দেখিয়া বিলাত যাইতে চাহিল এবং মাস দুই পরেই শ্বশুরের টাকায় বিলাতে ইঞ্জিনিয়ারিং পড়িতে চলিয়া গেল। ডেপুটি পদে পাকা হইয়া পরেশ টাঙ্গাইল মহকুমায় সেকেন্ড অফিসার স্বরূপ বদলি হইল। প্রথম প্রথম রায়বাহাদুর পরেশের সংবাদ লইতেন, ক্রমে সেটা কমিয়া গেল, শেষে বন্ধই হইয়া গেল। বৎসরখানেক পরে পরেশের সাব ডিভিশনাল অফিসার প্রবোধবাবু ছুটি লইয়া কলিকাতায় আসিলেন। একদিন রায়বাহাদুরের সহিত তাহার আলাপ হইল। টাঙ্গাইলে ছিলেন বলিয়া রায়বাহাদুর তাহাকে পরেশের খবর জিজ্ঞাসা করিলেন। প্রবোধবাবু বলিলেন, হ্যাঁ, পরেশ সেখানে বেশ আছে, কাজকর্ম করছে, এই কিছুদিন হলো সেকেন্ড ক্লাস পাওয়ার পেয়েছে। রায়বাহাদুর জিজ্ঞাসা করিলেন, বিবাহ করেছে? হ্যাঁ, করেছে বই কি। ছেলে পিলে কিছু হয়েছে নাকি? হ্যাঁ, তার একটি ছেলে একটি মেয়ে। বিবাহই বা করিল কবে, আর বছর না ঘুরিতেই একটি ছেলে একটি মেয়ে? সবিষয়ে রায়বাহাদুর জিজ্ঞাসা করিলেন, কত বড় ছেলে মেয়ে? ছেলেটি বড়, বছর 6 হবে, মেয়েটি বছর খানেকের। রায়বাহাদুর শুনিয়া অত্যন্ত বিস্মিত হইলেন, কিন্তু মনের বিষয় মনে গোপন করিয়া বলিলেন, বেশ বেশ। অল্পক্ষণ নীরব থাকিয়া জিজ্ঞাসা করিলেন, পরেশের এখন স্বাস্থ্য কেমন? প্রবোধবাবু বলিলেন, স্বাস্থ্য ভালোই। সেখানে কোনোদিন তার ফিট টিট হয়েছিল? না, ফিট হবে কেন? রায়বাহাদুর বলিলেন, এখানে যখন ছিল তখন একদিন এজলাসে বসে তার ফিট হয়েছিল। প্রবোধবাবু বলিলেন, না, সেখানে কোনোদিন তো ফিট টিট হতে দেখিনি তার। রায়বাহাদুর একটু গোপন অনুসন্ধান করিয়া জানিতে পারিলেন, যতীন ডাক্তার, যিনি আলিপুরে পরেশের ফিটের দিন চিকিৎসা করিয়াছিলেন, তিনি পরেশের স্বগ্রামবাসী ও সতীর্থ, এবং পরেশ এখানে থাকাকালীন সে প্রায়ই তাহার বাড়িতে গিয়া আড্ডা দিত। রাত্রে রায়বাহাদুর পরেশ ঘটিত নূতন খবরগুলি
সমস্তই তাহার গৃহিণীর নিকট প্রকাশ করিলেন। গৃহিণী বলিলেন, এখন বুঝতে পারা যাচ্ছে ও ফিটটিট সবই মিথ্যে। নিজের কাজটি বাগিয়ে নিয়ে কেবল বিয়েটা বন্ধ করবার জন্যই ওই কৌশল করেছে। রায়বাহাদুর বলিলেন, আমরা গর্ব করে থাকি আমরা কলকাতার লোক ভারী চালাক, কিন্তু ঢাকার বাঙালটা এসে আমাদের কি ঠকানটাই ঠকিয়ে গেল বলো দেখি। নমস্কার। পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।